আচ্ছা, তো ফাইনালি ডার্বি তো হচ্ছেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ডার্বির টিকিট বন্টন নিয়ে একটা বিরাট বড় সমস্যা দেখা দিয়েছে। কারণ কমপ্লিমেন্টারি টিকিট কত রয়েছে, সমর্থকদের জন্য কত টিকিট ছাড়া হয়েছে, তার এই সংখ্যা নিয়ে বারবার করে যে বিভিন্ন রকম আপডেট আসছে, সেখানে ফ্যানরা কিন্তু ভীষণভাবে কনফিউজড। তো যা কিছু টিকিট আমার মনে হয় যে বিক্রি হওয়ার, যে অ্যালোটেড টিকিট ছিল সমর্থকদের জন্য বিক্রি হওয়ার, সেটা অলরেডি বিক্রি হয়েছে। কারণ ম্যাক্সিমাম যে টিকিটটা, সেই টিকিটটা কমপ্লিমেন্টারি টিকিট, সেটা দুটো ক্লাবের কাছে, সেটা রাজ্য সরকারের কাছে, আর্মির বিভিন্ন যে সেক্টরসগুলো রয়েছে সেখানে, বা যারা বড় বড় স্পন্সররা রয়েছে তাদের কাছে সেই কমপ্লিমেন্টারি টিকিট পৌঁছে গেছে। তো পার্টিকুলার যারা সমর্থক, যারা টিকিট কেটে একদম হাতে টিকিটটা নিয়ে নিজের পকেটের টাকা খরচা করে হাতে টিকিট নিয়ে মাঠে খেলা দেখতে যাবে, তাদের সংখ্যা কিন্তু কম থাকবে। হ্যাঁ, দুটো গ্যালারিতে এরকম মানুষ থাকবেন যারা আইদার মোহনবাগান অর ইস্টবেঙ্গল তাদেরকে সমর্থন করবেন, এটা ঠিক কথাই। কিন্তু সেখানে নিজের ঘ্যাটের কড়ি খরচা করে টিকিট কেটে দেখতে যাওয়া সমর্থকের সংখ্যা হয়তো কম থাকবে। এবার যে কমপ্লিমেন্টারি টিকিটটা থাকছে সেটা আবার হাত ঘুরে অন্য কোথাও কী হবে না হবে জানা নেই। যাই হোক, আমরা 17 তারিখে ডার্বি এনজয় করব, এবং অবশ্যই আবারও বলছি যে গ্রুপ স্টেজে দুর্দান্ত ফর্মে থাকা যে কোনো একটা টিম যারা ফাইনাল অবধি রিচ করতে পারতো, সেই টিমটাকে হয়তো আগাম আমরা কোয়ার্টার ফাইনালে হারাতে চলেছি। সেটা কে হবে, মোহনবাগান হবে না ইস্টবেঙ্গল হবে, সিরিয়াসলি আমরা জানি না। কারণ ডার্বি অলওয়েজ একটা আনপ্রেডিক্টেবল ম্যাচ, 50-50 অলওয়েজ তার রেশিও থাকে, এবং যে কেউ যে কোনো মুহূর্তে বাজিমাত করতে পারে। সেই ডার্বি নিয়ে আমরা পরে কথা বলবো। কালকের দিনটা আমাদের জন্য ভীষণভাবে একটা ইম্পর্টেন্ট ডে, আমাদের দেশের জন্য, দেশবাসী হিসাবে, ভারতীয় হিসাবে, বাঙালি হিসাবে কালকের দিনটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। কালকের দিনটা আমরা আমাদের মতো করে উৎসব করব, উদযাপন করব, এনজয় করব, অ্যান্ড অবশ্যই ভিডিওতে ডার্বি নিয়ে কালকে থেকে কাল এবং পরশু কথা বলবো। আজকের ভিডিওতে পার্টিকুলার দুটো বিষয় নিয়ে কথা বলার রয়েছে। এক হচ্ছে কালকে আমাদের স্বাধীনতা দিবসের পাশাপাশি আরও একটা ইম্পর্টেন্ট ডে, সেটা হচ্ছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর ড্র রয়েছে। সেই ড্রয়ের মাধ্যমে আমরা জানতে পারবো যে আমাদের দেশ থেকে প্রতিনিধিত্ব করা দুটো ক্লাব, অর্থাৎ বাংলা থেকে মোহনবাগান এবং গোয়া থেকে গোয়া, এই দুটো টিম কোন কোন টিমের বিপক্ষে কোন গ্রুপে পড়তে চলেছে কালকে রয়েছে ইন ডিটেলসে, সেটাকে নিয়ে একটু ছোটো করে বলবো। আর অবশ্যই ট্রান্সফার রিলেটেড ইস্টবেঙ্গলের কিছু ইতিউতি আপডেট উঠে আসছে, বা ফাইনাল যে প্লেয়ার নেওয়া হবে সেই নিয়ে বেশ কিছু রুমার এই মুহূর্তে শোনা যাচ্ছে। দেখো, প্রথম কথা হচ্ছে কালকে ড্রটা, ড্র মেকানিজম যদি আমরা দেখি তাহলে দেখব যে প্রথম যে নিয়মটা রয়েছে সেটা হচ্ছে কান্ট্রি প্রোটেকশন, অর্থাৎ আমাদের দেশ থেকে রিপ্রেজেন্টেড হওয়া দুটো ক্লাব তারা কিন্তু একই গ্রুপে থাকবে না, তারা দুটো ডিফারেন্ট গ্রুপে থাকবে, কান্ট্রি প্রোটেকশন থাকছে। এবার টাফেস্ট কিছু অপোনেন্ট কান্ট্রিজ রয়েছে, যেমন অবশ্যই সৌদি আরব রয়েছে, সেখান থেকে অবশ্যই আল নাসের রয়েছে। আল নাসের মানে আমরা জানি যে সেখানে দ্য গোট ক্রিস্টিয়ানো রোনাল্ডো রয়েছে, তার পাশাপাশি সাদিও মানে থেকে শুরু করে জোয়া ফেলিক্স থেকে শুরু করে দেয়ার আর লটস অফ প্লেয়ার্স। এবং অবশ্যই সেই টিম আমাদের দুটো ক্লাবের মধ্যে যে কোনো একটা ক্লাবের গ্রুপে আসতে পারে, আবার নাও আসতে পারে। যদি আমাদের কপাল খুব খারাপ হয় তাহলে আমরা এই বড় বড় প্লেয়ারদের আমাদের ক্লাবগুলোর বিরুদ্ধে নাও খেলতে দেখতে পারি। এবং তার পাশাপাশি আমরা জানি যে কাতারের ক্লাব রয়েছে, আমরা জানি ইরানের ক্লাব রয়েছে, আমরা জানি উজবেকিস্তানের ক্লাব রয়েছে, আমরা জানি তার পাশাপাশি তোমার আরও যে মিডল ইস্টের দেশগুলো রয়েছে সেই দেশগুলো থেকে ক্লাব রয়েছে, ইরাক রয়েছে, লেবানন রয়েছে, এই দেশগুলো রয়েছে, এবং এদের ক্লাব যথেষ্ট পরিমাণে টাফ অপোনেন্ট হিসাবে দেখা দেয় আমাদের কাছে। এবং অবশ্যই আমরা দেখব যে কীরকম গ্রুপ আমাদের দুটো ক্লাবের জন্য পড়ছে, এবং অবশ্যই সেই গ্রুপ ডিভিশন হয়ে যাওয়ার পর আমরা ডেফিনেটলি কথা বলবো। এবং যেটা রিসেন্ট একটা রিউমার বলো বা আপডেট বলো পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে যে যদি আল নাসের কোনোভাবে গোয়ার গ্রুপ বা মোহনবাগানের গ্রুপে পড়ে, তাহলেও সেই আল নাসেরের হয়ে খেলতে হয়তো ক্রিস্টিয়ানো রোনাল্ডো ইন্ডিয়াতে নাও আসতে পারেন। কারণ তার যে রিসেন্ট কন্ট্র্যাক্টটা হয়েছে সেখানে নাকি এটা পরিষ্কার বলা হয়েছে যে তিনি এই সিজনে ম্যাচ কম খেলবেন, এবং সম্ভবত যে অ্যাওয়ে ম্যাচেসগুলো রয়েছে একদম সৌদি আরবের বাইরে গিয়ে যে ম্যাচগুলো রয়েছে, সেই ম্যাচগুলো সম্ভবত তিনি খেলবেন না, বা হয়তো কম খেলবেন। এটা রুমার পাওয়া যাচ্ছে, জানি না এর মধ্যে সত্য সত্য কী রয়েছে। তবে ডেফিনেটলি আমাদের দেশের এত বড় একটা ফুটবল মার্কেট রয়েছে, এবং আমরা জানি যে আমাদের দেশে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর কী লেভেলের ফ্যান বেস রয়েছে। তো সব কিছুকে ওরা হয়তো মার্কেট স্টাডি করবে, এবং যদি লাকিলি আমাদের দুটো ক্লাবের গ্রুপে আল নাসের থাকে, সেখানে যদি অ্যাওয়ে ম্যাচটা একটু ডিলে করে থাকে,
খুব আর্লি যদি প্রথমেই অ্যাওয়ে ম্যাচ না পড়ে যায় আল নাসরের ইন্ডিয়াতে, তাহলে কিছুটা চেঞ্জ অফ সিচুয়েশন হলেও হতে পারে, কারণ তারা সৌদি প্রো লিগে কী অবস্থায় থাকবে, এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-এ তারা কীরকম সিচুয়েশনে থাকবে, সব কিছুর ওপর ডিপেন্ড করে কিন্তু সেই ম্যাচে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর ইন্ডিয়াতে আসা বা না আসাটাও ডিপেন্ড করবে। তো আর্লি কিছু বলে দেওয়াটা খুবই আনএক্সপেক্টেড, এবং আমার মনে হয় যে কালকে আগে ড্রটা হয়ে যাক। এই ড্রটা হয়ে যাওয়ার পর, গ্রুপ ডিভিশনটা হয়ে যাওয়ার পরেই পুরোটা ক্লিয়ার হবে। আল নাসর যদি থাকে তাহলে আমরা কিছু এক্সপেকটেশনের ব্যাপার রাখবো নিজেদের মধ্যে, আর যদি না থাকে তাহলে তো কোনো রকম কিছু থাকছে না। বাকি যে অপোনেন্টসগুলো রয়েছে তাদের বিরুদ্ধে মোহনবাগান বা গোয়া কীরকম পারফরমেন্স করতে পারে, কতটা আমাদের ফিউচার রয়েছে দুটো ক্লাবের, সব কিছু নিয়েই তারপর আমরা কথা বলবো। এবার অবশ্যই সরাসরি ঢোকা যাক সেই বিষয়টাতে, যেটা আমার মনে হয় কাল থেকে যখন মার্কাসের টুইটটা উঠে আসে তখন থেকে রুমারটা স্টার্ট হয়ে যায়। সেটা হচ্ছে ইস্টবেঙ্গলে একজন ডোমেস্টিক প্লেয়ারের সিগনেচার হবে। আর এই ক্ষেত্রে বলে রাখা দরকার যে জয় গুপ্তার ব্যাপারটাও ক্লিয়ার হয়ে গেছে, মার্কাস সেটাও জানিয়ে দিয়েছে। এবং কেন পেন্ডিং ছিল সিরিয়াসলি জানি না, তিনি বলছেন যে একটা পার্টির সিগনেচার পেন্ডিং ছিল, দ্যাটস ওয়াই পেন্ডিং ছিল। অনেকদিন আগেই বলেছিলাম যে ডিল যেহেতু ডান আর গোয়ার তরফ থেকে বলে দেওয়া হয়েছে, প্রবলেমের কিছু নেই। অনেকে যারা বলছিল যে আইএসএল হলেই শুধুমাত্র জয়গুপ্তা আসবে, এটা পুরোপুরি সর্বৈব মিথ্যে কথা ছিল। পার্সোনাল প্রবলেম ছিল বা কন্ট্রাক্ট রিলেটেড কোনো রকম হয়তো কোথাও একটা হিঞ্জি ছিল, সেই কারণে একটু পুরো প্রসেসটা ডিলে হয়েছে। বাট তার আইএসএল হওয়া না হওয়া তার উপরে কোনো কিছু কিন্তু ডিপেন্ড করে নেই। আর আরও একটা বিষয়, সেটা হচ্ছে যে একজন রাইট ব্যাক ইস্টবেঙ্গলে লাগবে, একজন রাইট ব্যাককে ইস্টবেঙ্গলে লাগবে, এবং সেটা ইস্টবেঙ্গল বহুদিন ধরে চেষ্টা চালিয়েই যাচ্ছে। অনেক দিন থেকে আমরা জানি যে আশুতোষ মেহতার নামটা উঠেছিল, পরে ভালপুইয়ার নাম উঠেছিল, কিন্তু যেটা পার্টিকুলার মার্কাস তার টুইটে জানাচ্ছে যে একজন ফর্মার ন্যাশনাল টিমের প্লেয়ার, সেই প্লেয়ারের কাছে অলরেডি এনকোয়ারি গিয়ে রিচ করেছে, এবং সম্ভবত সেটাই ইস্টবেঙ্গলের লাস্ট ডোমেস্টিক সিগনেচার হতে চলেছে। তিনি জানিয়েছেন যে তার নাম বা হিন্ট এই মুহূর্তে কোনোটাই তিনি শেয়ার করবেন না। খুব স্বাভাবিক ব্যাপার, কারণ খুব বেশি প্লেয়ার রাইট ব্যাক পজিশনের ফর্মার, সে ন্যাশনাল টিমের প্লেয়ার অ্যাক্টিভ রয়েছে, ভালো পারফরমেন্সের মধ্যে রয়েছে বা ভালো ফর্মে রয়েছে, বা তাকে নিলে ইস্টবেঙ্গলের লাভ হবে, এরকম প্লেয়ারের সংখ্যা কিন্তু হাতে গোনা, জাস্ট 2-3 জন, তার থেকে কিন্তু বেশি না। কে কে রয়েছে না, ডেফিনেটলি সেখানে প্রথম নামটা আমি বলবো যে আশুতোষ মেহতা রয়েছে, যেহেতু তার নামটা অনেকদিন আগে থেকে লিঙ্কড হয়েছিল। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে দেখলে দেখা যাবে যে না, আশুতোষ মেহতার থেকেও বেটার প্রোফাইল ইস্টবেঙ্গলের সার্চে রয়েছে, এবং সেটা ইস্টবেঙ্গল টার্গেট করছে সেই প্রোফাইলকে ইস্টবেঙ্গলে নিয়ে আসার জন্য। নাম্বার 2 নামটা কে রয়েছে না, সেটা অবশ্যই প্রীতম কোটাল, কারণ দীর্ঘদিন ধরে প্রীতম কোটাল এমন একটা প্লেয়ার যাকে কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট একটা ড্রিম সিগনেচার হিসেবে দেখেছে, কারণ এর আগেও তার নাম উঠেছিল যখন সে মোহনবাগানে ছিল, এবং যখন প্রীতম নিজে তার পার্সোনাল ইন্টারভিউ দিতে যায় সেখানেও জানায় যে হ্যাঁ অবশ্যই ইস্টবেঙ্গলের কর্তাদের তরফ থেকে বা শীর্ষকর্তার তরফ থেকে ফোন এসেছিল, সে ইস্টবেঙ্গলে খেলতে রাজি কিনা, ইস্টবেঙ্গলে সে সুইচ করতে রাজি কিনা, এরকম প্রস্তাব তার কাছে এসেছিল, কিন্তু সেটা সেই মুহূর্তে প্রীতম এন্টারটেন করেনি। এরকম না যে তাকে কখনো অফার করা হয়নি বা তার জন্য কখনো ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট যায়নি। এটা ঠিক কথা যে দীর্ঘদিন ধরে প্রীতম কোটাল যে ফুটবলটা খেলেছে, যে মাপের ফুটবলটা খেলেছে, সেই অনুযায়ী ইস্টবেঙ্গলের টার্গেট থাকা বা ইস্টবেঙ্গলের একটা কোথাও ভালো প্রস্তাব থাকা খুবই স্বাভাবিক ব্যাপার ছিল। কিন্তু যে প্লেয়ারের মানে পসিবিলিটিস সব থেকে হাই ইস্টবেঙ্গলে জয়েন করার ক্ষেত্রে, সেটা হচ্ছে বেঙ্গালুরু এফসির প্লেয়ার এবং ফর্মার ইস্টবেঙ্গল প্লেয়ার নিখিল পূজারি। এই প্লেয়ারটাও কিন্তু ফর্মার ন্যাশনাল টিমের প্লেয়ার, এবং অবশ্যই রাইট ব্যাক পজিশনেই প্লেয়ারটার লাস্ট অন্ততপক্ষে 4-5টা সিজন রেগুলার বেসিসে খেলেছে। সেটা হায়দ্রাবাদ এফসি হতে পারে, সেটা ন্যাশনাল টিম হতে পারে, সেটা রিসেন্ট টাইমে বেঙ্গালুরু এফসি হতে পারে। এবং আমরা এটাও জানি যে বেঙ্গালুরু এফসিতে জয়েন করার আগে নিখিল পূজারির কিন্তু সব থেকে হায়েস্ট পসিবিলিটিস ছিল ইস্টবেঙ্গলে জয়েন করার। আমরা সেই মুহূর্তের সিচুয়েশনটাও জানি যে হায়দ্রাবাদে একটা ফিনান্সিয়াল টার্মোয়েল চলছে, প্লেয়াররা এনওসি নিয়ে বেরিয়ে যাচ্ছে, প্লেয়াররা বেরিয়ে গিয়ে অন্য ক্লাবে সই করছে। এই রকম একটা অবস্থায় কিন্তু ইস্টবেঙ্গলের কাছে সব থেকে বড় সুযোগ ছিল, এবং নিখিল পূজারি একটা বড় সময় অবধি অপেক্ষাও করেছিল যে সে ইস্টবেঙ্গলের রিসিগনেচার করবে, কিন্তু সামহাউ সেই ডিলটা সেই মুহূর্তে হয়নি, এবং পরে নিখিল পূজারি বেঙ্গালুরু এফসিতে সই করে। বাট আবারও সেই সময়টা এসেছে যেখানে মনে করা হয়েছে যে বেঙ্গালুরু থেকে ইস্টবেঙ্গল নিখিল পূজারিকে সই করাতে পারে। তার সাথে 2028 অবধি একটা মেগা কন্ট্রাক্ট রয়েছে, দ্যাটস হিউজ। এখনও 3 বছরের একটা কন্ট্রাক্ট বাকি রয়েছে, তো তার জন্য একটা ভালো অ্যামাউন্টের ট্রান্সফার ফি ডেফিনেটলি তোমার বেঙ্গালুরু এফসি চাইবে। এবার সেটা মিটিয়ে দিতে পারলে, সেটা নেগোসিয়েট করে একটা ফাইনাল লুক নিয়ে নিতে পারলে আমার মনে হয় যে নিখিল পূজারিকে সই করাতে কোথাও কোনো প্রবলেম থাকবে না। এবং একদম যদি পজিশন ওয়াইজ একজন রাইট ব্যাক ওখানে পুট করতে হয়, যদি রাকিব
বা অন্যান্য রাইট ব্যাকের থেকে মাচ আপগ্রেডেড এবং অবশ্যই একজন ইয়াং প্লেয়ারকে ওখানে পুট করতে হয়, আমার মনে হয় যে নিখিল পূজারি হি ইজ দ্য বেস্ট অপশন। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে ইস্টবেঙ্গলে জয়েন করার ক্ষেত্রে যে নামটা সব থেকে বড় রিউমারের ক্ষেত্রে বা পসিবিলিটিসের ক্ষেত্রে রয়েছে সেটা অবশ্যই কিন্তু এই নিখিল পূজারি, যার পজিটিভ দিক অনেক। ইস্টবেঙ্গলে তার খেলার এক্সপিরিয়েন্স রয়েছে, লং টাইম ইন্ডিয়ান ফুটবলে রয়েছে, অ্যাটাকিং একজন রাইট ব্যাক, ডিফেন্সিভ কোয়ালিটিও যথেষ্ট পরিমাণে ভালো, যতটা ভালো উঠতে পারে ততটা ভালো নামতে পারে। একদিকে জয় গুপ্তা এবং একদিকে নিখিল পূজারি থাকা মানে কিন্তু সাইড ব্যাকের যে প্রবলেমটা বারবার করে ইস্টবেঙ্গলের লাস্ট কয়েকটা সিজনে হয়েছে সেটা কিন্তু ইস্টবেঙ্গল অনেকটা কাটাতে পারবে। এবং সেন্টার ব্যাক পজিশনে আনোয়ার এবং কেভিন সিভির জুটি অলরেডি কিন্তু হিট করেছে, অলরেডি তাদের মধ্যে কম্বিনেশন ভালো হয়েছে। সাইড ব্যাকের প্রবলেমটা মিটিয়ে ফেলতে পারলেই কিন্তু সুপার কাপ থেকে ইস্টবেঙ্গল অনেক বেটার এবং অনেক কি বলবো ডিফেন্সিভলি বেটার টিম হিসাবে ইস্টবেঙ্গল নামতে পারবে। বর্তমানে যে সাইড ব্যাকের অপশনস রয়েছে সেটা অনেকটা আপগ্রেডেড হয়ে যাবে যদি ফাইনালি নিখিল পূজারিকে ইস্টবেঙ্গল তুলে আনতে পারে। তোমাদের কি ওপিনিয়ন রিগার্ডিং দিস থিং অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা এই অবধি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও। Thank you, goodbye, and good night.